কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে এ বুকে, এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে, হারিয়ে যায় সম্বল। ডব্লিউবিপিএসআই প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়ে অনেকেরই এই রকম অনুভূতিটাই হচ্ছে, যে অনেক দিনের প্রিপারেশন নিয়েছিলে, বিশাল আত্মবিশ্বাস ছিল যে প্রিলি শিওর পাস করে যাবে, কিন্তু কোশ্চেন এমন হয়েছে ওই জায়গাতে অনেকের মধ্যে নার্ভাসনেস কাজ করেছে, তো সেই কারণের জন্য অনেকের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে। তো এই জায়গাতে দেখো, যারা ভাবছো যে 110-15 পেয়েও পাস করবো কিনা, তাদের ক্ষেত্রে আমি গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই পাস করবে। এবং এদের থেকে যারা কম নাম্বার আছে তাদেরকে বলবো যে আগে প্রিলি পাস করি, তারপরে মেন শুরু করব। এই রকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কেপিএসআইটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো ওই কারণের জন্য একটা জিনিসই বলবো, যে প্রিলি মেন দুটোকে আলাদাভাবে দেখো না। অর্থাৎ এই ডেসক্রিপটিভ ওয়ের যে পড়াগুলো, মানে ডেসক্রিপটিভ ওয়েতে তুমি যদি পড়ো, তাহলে কি হবে, প্রিলির জন্য কিন্তু কাজে আসবে। এবং কোশ্চেনগুলো দেখলে এখনকার যে সমস্ত কোশ্চেন, তাতে শুধুমাত্র এমসিকিউ করে বা প্রিলির অ্যাডমিট কার্ড পাওয়ার পরে বা নোটিফিকেশন পাওয়ার পর থেকে যদি পড়াশোনা শুরু করো, বা কোনো ইউটিউব চ্যানেল ভাবলে যে একটা ইউটিউব চ্যানেল বেছে নিলাম সেখান থেকে পড়বো, হবে না। তোমাকে টেক্সট বই পড়তে হবে, পাঠ্যপুস্তকগুলো পড়তে হবে, তবে তুমি পারবে। তাই এখান থেকে তুমি যদি হাল ছেড়ে দাও এবং ভাবো যে ধুর আমার দ্বারা আর হবে না, তাহলে আর কিছু হবেই না। তোমাকে পরাজয় স্বীকার করে নিতে হবে। আর যদি ভাবো না, এটা যা হয়েছে হয়েছে, এবার আমি কেপিএসআই বা সামনে আপকামিং যাদের এজ আছে, আপকামিং পরীক্ষাগুলোর জন্য এখন থেকেই প্রিপারেশন নেব, তাহলে বলবো এখন থেকে আবার আদা জল খেয়ে লেগে যাও, সমস্ত কিছু ভুলে গিয়ে। আর করব কি করব না, পাস করব কি করব না, এই দ্বিধাদ্বন্দ্বে থেকে ওয়েট করে লাভ হবে না, তাহলে আবার পরেরটাতে তুমি আরো পিছিয়ে যাবে। দেখো, কাট অফ ফ্যাক্টর বা এইসব বিষয়ে তো আলোচনা করে দিয়েছি, এইসব নিয়ে আর কিছু বলছি না। আমরা মেনের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলো একদম মেনের সিলেবাসে চলে যাই। এর আগে হয়তো বলেছি, তাও আরো একবার ভালো করে দেখে নাও মেনের সিলেবাসে কি কি আছে। দেখো যে সিলেবাস ফর এক্সামিনেশন সিলেবাস, দেখো যে জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক যেটা আছে, জেনারেল স্টাডিজ এখানে লেখা আছে যে কোশ্চেন্স উইল বি সেট টু দা জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেটস ইন ডিফারেন্ট স্পেয়ার্স, মানে যে কোনো জায়গা থেকে হতে পারে, এটা কেউ জানে না। তারপরে রিজনিং যেটা আছে, কোশ্চেন উইল বি সেট টু দ্য টেস্ট অফ লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। তো এই জিনিসটাই থাকবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে সিচুয়েশন রিয়াকশন টেস্ট ওই টাইপের কিন্তু দুটো বা তিনটে চলে আসে, ওখান থেকে 10 নম্বর বা 15 নম্বর থাকে তোমাদের ডেসক্রিপটিভের ক্ষেত্রে। জেনারেল স্টাডিতে কি থাকে, জেনারেল স্টাডিতে তোমার 7টা কোশ্চেন দেবে, তার মধ্যে যে কোনো তোমাকে কি করতে হবে, যে কোনো 5টা করতে হবে, প্রত্যেকটা 10 নম্বর করে থাকে, 50 নম্বরের। আর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এই জায়গাতে কি থাকে, রিজনিং তোমাদের 25 নম্বরের থাকে, আর ম্যাথামেটিক্স তোমাদের 6টা দেওয়া থাকে, যে কোনো 5টা করতে হয়, 5 5 হচ্ছে 25। এই 25 25 50, আর এদিকে 50, 100 নম্বর, এটা হচ্ছে পার্ট ওয়ান। তোমাদের এই পার্ট ওয়ান যে 100 নম্বরের থাকে, সেটাতে টাইম থাকে 2 ঘন্টা, সেটা 2 ঘন্টা টাইম দেওয়া থাকে। আবার ওই জায়গাতে বলছি, যারা আমার চ্যানেল ফলো করে তাদেরকে আগে বলেছিলাম যে জিকে তে একদমই জোর দেবে না, মানে জিকে তে মাথা প্রেসার করবে না, বোঝাই করবে না, দেখা যাবে যে তার চাপে তুমি ম্যাথ রিজনিংও ভুল করছো, কিন্তু এক্সাক্ট এটাই ঘটেছে পিলির ক্ষেত্রেও। তাই আবারও বলছি, জিকে তুমি যদি নাও পড়ো, 7টা কোশ্চেনের মধ্যে 3টে তুমি এমনি করতে পারবে, আর যারা খুব বেশি পড়বে তারাও দেখা যাবে 4টে করতে পারবে, 5টা খুব ভালো করতে পারবে না। তো তুমি যতটা জিকে তে টাইম দেবে, ওই টাইমটুকু তুমি যদি ম্যাথ রিজনিং বা বাংলা ইংরেজি এই পেপারগুলোতে টাইম দাও, তোমার নাম্বার বেশি হবে। তো ব্যাপারটা হচ্ছে, সবসময় বলেছি পড়াশোনা বেশি পড়লেই হয় না, তোমাকে স্টাডিটা করতে হবে স্মার্ট স্টাডি, অর্থাৎ কোন জায়গাতে অল্প খেটে তুমি বেশি নাম্বার ক্যারি করতে পারবে সেইটাতে জোর দিতে হবে। তাই জিকে তে একদমই বলবো আমি বেশি টাইম না দিতে বলবো, ইম্পর্টেন্ট যেগুলো কিছু আসতে পারে সেই রকম দেবে। আর একটা জিনিস জানবে, 7টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন একদম সহজ থাকবে, তোমার জানার মধ্যেই থাকবে। তো তুমি বেশি না পড়লে এমনি হয়তো 3 4টে পেরে যাবে। তাই এটা নিয়ে বেশি একদমই টাইম দেবে না, তুমি ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে টাইম দাও, যাতে এই জায়গাটা নিট মানে একদম 50-এর মধ্যে তুমি 45 অব্দি পেতে পারো, মানে 45 46 পর্যন্ত পেয়ে যেতে পারে। হ্যাঁ, তবে সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা সেটা হচ্ছে অ্যারিথমেটিকের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্স গুলো দেওয়া থাকে, সেইগুলো কিন্তু শর্টে করলে হবে না, ওইগুলো কিন্তু একদম ডেসক্রিপটিভ ওয়েতে পুরোটা এক্সপ্লেন করে তোমাকে বলতে হবে। সেই ক্ষেত্রে তুমি 100 ধরা বা 1 ধরা ওইরকম ধরে করলে হবে না, মানে ওটা আমি তোমাদেরকে ঠিক দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে। তবে ওইটাই হচ্ছে একটা ব্যাপার, অনেক সময় কি হয়, অনেকে অঙ্ক করে দিল কিন্তু সঠিক ফরম্যাট জানে না বলে, বা স্টেপ জাম্প করে শর্টে করে দেয়, ওই জন্য কিন্তু কেটে জিরো বসিয়ে দিতে পারে। তো ওই জায়গাটা শুধু খেয়াল রাখতে হবে ম্যাথের ক্ষেত্রে। এবার চলে এসেছে পেপার 2 আর পেপার 3 ফাইনাল
কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, দেখো পেপার 2 যেটা ইংলিশ আছে, কোশ্চেন্স মে বি আস্কড এটার উপরে হতে পারে। ড্রাফটিং অফ এ রিপোর্ট, এখানে লেখা আছে দেখো যে কোশ্চেন মে বি আস্কড, বলা হতে পারে। এখানে লেখা আছে ড্রাফটিং অফ এ রিপোর্ট রাইটিং, এখানে রিপোর্ট বলে লেখা আছে, কিন্তু সবসময় যে রিপোর্ট দেয় তাই নয়, তোমাকে এখানে এসে রাইটিংও দিতে পারে। তবে যদিও রিপোর্ট বা এসে যে স্টাইলের দেয় বা যে টপিকের উপরে দেয় অনেকটা একই ধরনের, ফরম্যাটটা একটু চেঞ্জ হতে পারে। তো এই জায়গাতে কত নম্বর থাকে? 15 মার্কস থাকে, যেখানে ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট থাকে 250 ওয়ার্ডস, 250টা শব্দের মধ্যে লিখতে হবে। তারপরে ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, মানে যে যা নিয়েছো আর কি, যাদের যা সাবজেক্ট নিয়েছো। যারা বাংলা নিয়েছো, বাংলা থেকে তোমাদের ইংলিশ করতে হবে, হিন্দি থেকে ইংলিশ করতে হবে, বা উর্দু থেকে ইংলিশ করতে হবে, বা যারা নেপালি নিয়েছো, নেপালি থেকে ইংলিশ করতে হবে। ট্রান্সলেশন এখানেও তোমাদের থাকে 15 মার্কসের, তাহলে 15 15 30 হলো। আর কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি বা পেসিস, সাধারণত সামারি এখনো পর্যন্ত একবারও আসেনি, পেসিসই এসেছে, তবে বলা যায় না এবার দেখা গেলো সামারি দিল, তাই দুটো প্র্যাকটিস করতে হবে। সামারি পেসিসও কিন্তু আলাদা জিনিস, একটুকু পার্থক্য আছে, একটুকু না ভালোই পার্থক্য আছে, তো সেই ব্যাপারটা আমি পরে বলে দেবো। তো এই জায়গাতে এটা থাকে 10 নম্বরে, তাহলে 15 15 30 40 হলো। তারপরে আছে দেখো যে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এটসেট্রা। তো এর আগে পর্যন্ত শুধুমাত্র আসতো সিনোনিম আর অ্যান্টোনিম, এখান থেকে আসে 5 নম্বর, আর কমন ফ্রেজেস এটা দিয়ে সেন্টেন্স তৈরি করা থাকে, এখানে থেকে 5 নম্বর, 10 নম্বর হয়ে গেল। কিন্তু দেখো এখানে আছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, তারপরে কারেকশন অফ সেন্টেন্সেস, এইগুলো কিন্তু এর আগে আসেনি, তাই এইগুলো এখন এদিকে ফোকাস করতে হবে। কারণ দেখছোই যে তুমি যদি চলো ডালে ডালে, বারবার বলেছি ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড চলবে পাতায় পাতায়, তাই যেরকম হয়ে আসছে চিরাচরিত প্রথা অনুযায়ী সেখান থেকে কিন্তু একটু আলাদা করে দেবে। তাই শুধুমাত্র সিনোনিম, অ্যান্টোনিম বা ইডিয়াম ফ্রেজ প্রিভিয়াস ইয়ার এসেছিল বলে এইগুলোই প্র্যাকটিস করবো না, করলে হবে না, সবই করতে হবে তোমাকে। বেঙ্গলির ক্ষেত্রে দেখো যে পেপার 3 কি আছে, কোশ্চেন মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোইং আইটেমস, এইখানে বাংলাতে প্রতিবেদনই লিখতে দেয়। তো বাংলাতে এখানে দুটো প্রতিবেদন লিখতে দেয়, 15 × 2 মানে হচ্ছে 30 নম্বরের প্রতিবেদন, আর একটা হচ্ছে ট্রান্সলেশন করা। এই জায়গাতে 20 নম্বর যে বাংলা, এটা হচ্ছে মানে কম্পালসরি সবার ক্ষেত্রেই এক, মানে যে যাই সাবজেক্ট নিয়েছো সবাইকে কি করতে হবে, যে যারা ইংলিশ বেঙ্গলি নিয়েছো তোমাদের ইংলিশ থেকে বাংলা করতে হবে, যারা নেপালি নিয়ে ইয়ে করেছো তাদেরকে সেখান থেকে বাংলা করতে হবে, মানে এই যে 20 নম্বরের বঙ্গানুবাদটা, এটা হচ্ছে কম্পালসরি, মানে সবাইকে করতে হবে। এবং এই জায়গাতে একটা আলাদা করে কোয়ালিফাইং মার্কস থাকবে। তো বেঙ্গলিদের ক্ষেত্রে, বেঙ্গলি মিডিয়ামদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যারা বিশেষ করে নন বেঙ্গলি আছে, মানে যারা বাংলা সেভাবে জানো না, তোমাদের জন্য এখানে তোমরা পিছিয়ে যেতে পারো বা কিন্তু কোয়ালিফাই নাও করতে পারো, তাই বাংলাটা ভালো করে শিখে নিতে হবে। এবার জিকে কোশ্চেন বলি যে কি ধরনের কোশ্চেন হতে পারে। তো জিকে কোশ্চেনে সব থেকে যদি বেশি তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজে ফোকাস করতে হবে, তারপরে হচ্ছে লাইফ সায়েন্সে তোমাকে ফোকাস করতে হবে, আর হচ্ছে পলিটি সম্পর্কে, পলিটি বা যে কোনো ল, নতুন কোনো যদি আইন টাইন যদি পরিচালিত হয় সেই ক্ষেত্রে ইয়ে করতে হবে, আর হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফিতে বাসি জিওগ্রাফি, তারপরে হচ্ছে হিস্ট্রি, এইগুলো হচ্ছে মেন, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে বেশি তোমার কোশ্চেন আসবে। এবার একটা জিনিস বলে তাও কিরকম আসবে, তোমাকে তা বলে জিওগ্রাফির কোনোদিন বলবে না যে লৌহ ইস্পাত তৈরি কারখানা গড়ে ওঠার সুবিধাগুলো কি কি, যেরকম আর কি মাধ্যমিক প্যাটার্নে থাকে, কি চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, কি পাট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করবে, ওই রকম কোশ্চেন তোমাকে দেবে না। পুরোটা তোমার জেনারেল নলেজের উপরে দেবে, অর্থাৎ সেই বিষয়ে যেটা আমাদের দেশ সংক্রান্ত জড়িত সরাসরি, মানে সচেতনতার জায়গা রয়েছে, অ্যাওয়ারনেসের জায়গা রয়েছে, সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাকে ওখানে দেওয়া হবে। মানে এই হিসাবে যেমন পশ্চিমবঙ্গের জিওগ্রাফি বা হচ্ছে আমাদের ভারতবর্ষের জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এর উপরে ডাইরেক্ট কোশ্চেন হতে পারে, মানে প্রাকৃতিক, তারপরে ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, নদ নদী, শিল্প, কৃষি, খনিজ সম্পদ, এরকম টাইপের ডাইরেক্ট তোমাকে পয়েন্ট ছোট ছোট করে দিয়ে দিতে পারে ওই জায়গাতে। বা হয়তো শুধুমাত্র দিতে পারে যে ভারতবর্ষের অর্থনীতি আলোচনা করে, ভারতবর্ষের অর্থনীতি বা অর্থনীতিতে কৃষির ভূমিকা, এরকম টাইপের দিয়ে হয়তো 5 5 10 দিয়ে দিতে পারে, এরকম ভাবে ছোট ছোট পয়েন্ট দিতে পারে। এবং শিলা বা হচ্ছে যেগুলো ন্যাচারাল ক্যালামিটি ঘটে, মানে ভূমিকম্প, সুনামি, তারপরে আগ্নেয়গিরি, তারপরে হচ্ছে মহামারী, এই যে যে সমস্ত ঘটছে এইগুলো এর মধ্যে পড়ছে। এবার আসছে ইতিহাসের মধ্যে, ইতিহাসের মধ্যে তোমাকে বলবে না যে শেরশাহীর শাসন ব্যবস্থা আলোচনা করো, কি হয়তো বলবে না যে সিরাজউদ্দৌলা আর জীবনী বা এরকম ধরনের তোমাকে কোশ্চেন দেবে না। এইখানেও কি হবে যে একদম হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে বলে ন্যাশনাল মুভমেন্ট, মানে হচ্ছে জাতীয় আন্দোলন, এবং সেই তার সঙ্গে জড়িত যেসব জিনিসগুলো আছে,
যেমন হতে পারে ভারত সভার উদ্দেশ্য কি, তারপরে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা বা জাতীয় কংগ্রেসের গুরুত্ব হতে পারে, তারপরে যে উডের ডিসপ্যাচ হতে পারে, হান্টার কমিশন হতে পারে, তারপর খিলাফত আন্দোলন হতে পারে, তারপরে গান্ধীজি নেতাজির জাতীয় আন্দোলনগুলি সম্পর্কে লেখো সেরকম ধরনের হতে পারে, তারপরে নাভাল মিউটিনি হতে পারে, সিপাহী মিউটিনি হতে পারে, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এরকম টাইপের বা এদের গুরুত্ব বা ছোট ছোট পয়েন্ট যেগুলো আছে সেইগুলো নিয়ে তোমাকে দিতে পারে। কিন্তু ওই যে বললাম, বিশেষ করে তোমার এনসিয়েন্ট হিস্ট্রি থেকে করার দরকার নেই একদমই। বা অন্য শর্ট নোট যেগুলো আছে ইতিহাসের, হয়তো সত্যবিলোপ নীতি বা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, বা যে যার আরো প্রবেশ করেছিল, তোমার রানী ভিক্টোরিয়ার যে মহারানী ঘোষণাপত্র, এইরকম টাইপের ছোট ছোট যেগুলো আছে সেইগুলো, মানে পুরো এখন 10 নম্বরের একটা আসছে না, কেটে কেটে আসছে। ইন্ডিয়ান পলিটি থেকেও তাই, ইন্ডিয়ান পলিটি থেকে যেগুলো বৈশিষ্ট্য, হয়তো ভারতের সংবিধানের যেগুলো বৈশিষ্ট্য, মানে হয়তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি টাইপের, বা হয়তো নির্দেশমূলক নীতি, বা মৌলিক অধিকার মানে জিনিসগুলো কি, কিংবা মৌলিক অধিকার কোন কোনগুলো আছে, মৌলিক কর্তব্য কোন কোনগুলো আছে, তোমাকে পুরোটা লিখতে দিতে পারে। বা হচ্ছে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হয়, তার নির্বাচন পদ্ধতিটা। এবং আর একটা যেটা পলিটি থেকে বললাম, যে সম্প্রতি কোনো ঘটনা ঘটেছে ইন্ডিয়ান পলিটি বা কোনো ল পাস হয়েছে এই ব্যাপারে, হয়তো বলতে পারে যে রাইট টু প্রপার্টি, যেটা সম্পত্তির অধিকার বর্তমানে কোন অবস্থায় রয়েছে, বা যে সম্প্রতি বিল পাস হয়েছে, বা সম্পত্তির অধিকারের নিয়ে যে মেয়েদের যে ভূমিকা বা মেয়েদের কতটা ভূমিকা রয়েছে, বা যেটা তোমার পরকীয়া বা টাইপের ওই সমস্ত যে ব্যাপার রয়েছে ওই সম্পর্কে যে নতুন যেসব বিল পাস হয়েছে, এগুলো তোমার আসতে পারে। তারপর হচ্ছে এলএসসি, বা এই যে ভারতবর্ষের নাম পরিবর্তন বা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন, সংবিধান টংবিধান ওই টাইপের দিতে পারে। লাইফ সায়েন্সের কি আসবে, লাইফ সায়েন্স থেকে নিউট্রিশনকে বেশি ফোকাস করে, পুষ্টিকে, নিউট্রিশন এবং যে ইম্পর্টেন্ট যে অঙ্গগুলো আছে মানব দেহের, মানে চোখ, কান, মাথা, বৃক্ক, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ফাংশন বা রক্তের কাজ, রক্তের বিভিন্ন উপাদানগুলো, তারপরে কিভাবে রেচন হয় বৃক্কের মধ্য দিয়ে বা রেচনের ভূমিকা, ওইগুলো করতে পারো। তারপরে হচ্ছে হরমোন, হরমোনটা ইম্পর্টেন্ট রয়েছে। মোটামুটি এইগুলো, মোটামুটি আমি একটা আভাস দিচ্ছি যে ওই টাইপের। তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর। আশা করি এইগুলো সহজ, মানে জানে সবাই বলে হয়তো এতটা সহজ দেবে না, তবে একটুকু ডেপতে যেতে পারো। মানে ওজোন স্তরের ওজোন স্তরে কিভাবে হয়, বা যে যেভাবে ক্ষতি হচ্ছে বা কি হচ্ছে বা মোকাবিলা কি, মানে একটুকু ডেপথ, মানে কঠিন টাইপের একটু করো, বা দিতেও পারে, বলা যায় না যে গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং দিতেই পারে, কিন্তু সেটা লেখার উপরে স্ট্যান্ডার্ডিটির উপর নির্ভর করছে, মানে কি কতটা নাম্বার পাবে। তারপরে বিভিন্ন যে পরিবেশ সম্মেলনগুলো হয়েছিল সেইগুলো লেখো। মিসলেনিয়াস টাইপের কোশ্চেনে দেখো যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজ আছে, বা আমাদের ভারতে যে সমস্ত অর্গানাইজ আছে, মানে হতে পারে বিএসএফ, এয়ারফোর্স বা আইটিবিপি, তারপরে হচ্ছে বিভিন্ন সংস্থা, ডিআরডিও, ইসরো, তারপরে যে ইউনাইটেড নেশনের বিভিন্ন অর্গানাইজেশন, আইবিআরডি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ব্যাংক, তারপরে ন্যাটো, এদের হয়তো ছোট ছোট দিয়ে দিল পুরো নাম বা কাজ কি, কবে কত সালে, এরকম আর কি দিতে পারে, হয়তো 10টা পয়েন্ট দিতে বললো। তারপর ব্যাপারটা হচ্ছে প্যান কার্ড সম্পর্কে, বা হচ্ছে আধার কার্ড সম্পর্কে, বা ওইগুলো যেগুলো আছে, মানে প্লাস্টিক মানি কি, তারপরে হচ্ছে এটিএম কার্ড, এইগুলো ছোট ছোট দিতে পারে, কারণ এইগুলো জানা ভীষণই জরুরি। তারপরে রিসেন্ট যেটা হাইলাইটের মধ্যে আসছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম, যে সাইবার ক্রাইমটা কি, কত নম্বর আর্টিকেলে রয়েছে, সাইবার ক্রাইম কিভাবে হয়, তারপরে কি কি কোন সফটওয়্যারের মাধ্যমে হয়, এবং কিভাবে এর প্রতিরোধ করা যায়, এবং কি সাইবার ক্রাইমের বিরুদ্ধে কি কি ল আছে, কি হতে পারে, এটাও ভীষণই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপর হচ্ছে খাদ্য সংকট, খাদ্য সংকট, জল সংকট, তারপর হচ্ছে প্লাস্টিক দূষণ, তারপরে তোমার সোশ্যাল সাইট নিয়ে, যদিও এর আগেবার পড়েছিল সোশ্যাল সাইট, তবে বিভিন্ন ভাবে তোমাকে দিতে পারে সোশ্যাল সাইট। তারপরে হচ্ছে কম্পিউটারের ভূমিকা, তারপর হচ্ছে মোবাইলের ভালো মানে খারাপ বা ইয়ে, এটা হয়তো ইংরেজি রিপোর্ট রাইটিং বা বাংলা রিপোর্ট রাইটিং, বা তোমার জেনারেল স্টাডিতেও দিতে পারে, যে মোবাইলের কাজ মানে কিভাবে কতটা উপকার করে এবং এর ক্ষতিকর বা ভালো প্রভাব কি। দেখো ম্যাথের ক্ষেত্রে কিছু নেই, যেগুলো কমন চ্যাপ্টার আছে, যে ওই পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, তারপরে পরিমিতির কিছু চ্যাপ্টার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বৃত্ত, গোলক, এইগুলো থেকেও আসে। তারপরে মিক্সার অ্যালিগেশন, এইগুলোই করো, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এইগুলো করো তাহলেই হবে। কিন্তু ব্যাপারটা ওই যে বললাম, ম্যাথ সহজই থাকে, কিন্তু তোমাকে আসল ফরম্যাটটা জেনে নিতে হবে, যে কিভাবে করবে লিখে লিখে, এবং স্টেপ জাম্প করা চলবে না। এই ব্যাপারে আর কিছু ডিটেলস বলছি না। এবারে চলে আসছি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ এবং বেঙ্গলি রিপোর্ট রাইটিং কোনগুলো করবে, বললাম যে পরিবেশ বা সামাজিক সচেতনতামূলক, মানে যেগুলো পরিবেশের সঙ্গে জড়িত আছে, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে ওজোন স্তর বা বিভিন্ন পরিবেশ সম্মেলন, পরিবেশ দূষণ, প্লাস্টিক, জল দূষণ, তারপরে হচ্ছে
এই যে করাপশন, তারপরে যে নারী নির্যাতন, তারপরে শিশু শ্রমিক, এই টাইপের এগুলো যেগুলো সমস্যা রয়েছে, বা করোনা প্যান্ডেমিক সেই সিচুয়েশন, তার সঙ্গে অর্থনৈতিক বা সামাজিক প্রভাব, এই টাইপের বাংলা রিপোর্ট রাইটিং হয়ে গেল। তারপরে ট্রান্সলেশনে বলে দিই যে ট্রান্সলেশনে দেখো, ট্রান্সলেশন মানে কিন্তু হুবহু ট্রান্সলেট নয়, মানে তার ভাবটাকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, বাংলা হোক থেকে ইংরেজি হোক বা ইংরেজি থেকে বাংলা হোক। সেই ক্ষেত্রে তোমার কিছুটা মনে হতে পারে যে খুব কঠিন দুর্বোধ্য আছে বাংলাটা বা ইংরেজিটা, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সহজ সরল ভাষায় তোমাকে লিখে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবে যে ট্রান্সলেশনের ক্ষেত্রে বা ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে পিএসসির ক্লার্কশিপেও যতটা কঠিনভাবে দেখা হয় বা মিসলেনিয়াসে যতভাবে কঠিন দেখা হয়, কিন্তু ডব্লিউবিপিতে এতটা কঠিনভাবে কিন্তু দেখা হয় না। মেন জিনিস যেটা দেখবে যে তোমার টেন্সের ফরম্যাটটা ঠিক আছে কিনা, অত গ্রামাটিক্যাল মিস্টেক, প্রিপোজিশন বলো বা অন্য যে ভুল, সেগুলো অত রাইটিং এর মধ্যে দেখে না। জাস্ট তোমার টেন্সের ফরম্যাটটা বা মোটামুটি ইংলিশটা ঠিক আছে কিনা, শুধু সেটাই দেখে। তো সেই জায়গাতে অনেকটাই লুজ করে দেখা হয়। এবার যে গ্রামার পোর্শন আছে, বললাম তো যে সিনোনিম অ্যান্টোনিম ওইগুলো তো আছেই, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম মিডিয়াম ফেজের সঙ্গে তোমাকে কি করতে হবে, যে সেন্টেন্স এররটা ভালো করে করতে হবে, কারণ সেন্টেন্স এররও কিন্তু আসতে পারে। দেখছো তো যে সব পরীক্ষাতেই ম্যাজিক দেখাচ্ছে, মানে বিভিন্ন ধরনের নতুনত্ব আনছে কোশ্চেন প্যাটার্নের মধ্যে। তো এবার কিন্তু সেন্টেন্স এররটাকে লিখতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে টার্গেট মার্ক কত রাখবো। জানি অনেকে যারা এর আগেবার ফলো করেছিলে আমাকে বলবে যে হয়তো আমার কথা মেলে না, কিন্তু শুধুমাত্র ডব্লিউবিপিএসআই এর মেনের যে মানে কাট অফটা ওইটাই আমার ফেল হয়েছে, কিন্তু আমি ওটাকে এখনো মানতে পারি না। তার কারণ হচ্ছে এটাই যে 2018 সালে এর আগেবার 118 কাট অফ ছিল। তো 118 থেকে জাম্প করে কি করে কাট অফ 150 প্লাস হয়ে যায়, এটা কোনোদিনই সম্ভব নয় ডেসক্রিপটিভের ক্ষেত্রে। এবার সম্ভব নয় বলে তো সম্ভব কাট অফ হয়েছে, কিন্তু এর পিছনে একটা কারণ আছে, যে কারণটা ডিটেলস তোমাদের সামনে এখানে ডিসকাস করা যাবে না। কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই, এর আগেবার পর্যন্ত কি হতো, যখন 100 কাটার অফ হয়েছিল 2018 সালে, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু একটাই টিম ছিল, সেই তারাই কিন্তু খাতা দেখতো, মানে ওই কিছুজন যারা মুষ্টিমেয় থাকে একটা টিম থেকে, তারাই সবাই খাতা দেখে, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারের হেরফের হয় না। কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবার কি হয়েছিল, যে খাতাগুলো সব ডিস্ট্রিবিউশন হয়ে গেছিল, মানে বিভাজন হয়ে গেছিল। তো এই ডিস্ট্রিবিউশনের কারণের জন্য অনেক লাখ ভ্যারি করেছে, ওই কারণের জন্য কিন্তু নাম্বারের অনেকটা হেরফের হয়েছে, এবং নাম্বার কিন্তু ছেলে পেলে বেশি বেশি করে পেয়ে গেছে। তো তাই বলে যে এবার 150 কাট অফ ছিল বলে এবারে যে অনেক হাই কাট অফ হয়ে যাবে, এরকমটা কোনো ভাবার কারণ নেই। বা কাট অফ যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। তার মানে আমি বলি যে আমার কাছে যে সমস্ত যারা স্টুডেন্ট ছিল, তারা নিজেরা এসে বলেছিল যে দাদা, আমার মোটামুটি 110 থেকে 115 নম্বর হচ্ছে। তাহলে যে বললো যে 110 থেকে 115 নম্বর মোটামুটি পাবে, সেই ইন্টারভিউ যদি 20 নম্বরে পায়, তাহলে তার 130 হয়, তাহলে সেই ছেলে কি করে কাটা ক্লিয়ার করলো? তার মানে যে ছেলে এসে বলছে যে আমার 110 থেকে 20 হবে, সেই ছেলেই পেয়েছে 140। তার মানে ভাবো, যতটা সে প্রেডিক্ট করেছিল সেই জায়গাতে নাম্বার হয়ে গেছে তার আরো 20-30 নম্বর বেশি। তাই এইখানে কাট অফের ব্যাপারটা কিন্তু একটা রিলেটিভ ব্যাপার, মানে আপেক্ষিক ব্যাপার। অর্থাৎ তুমি যেটাতে ভাবছো যে জেনারেল স্টাডি যে কোশ্চেনটা তুমি লিখে 5 নম্বর পাবে, হয়তো দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, মানে তারা এখন বেশি বেশি করে নাম্বার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি যেটাই 5 ভাবছো, সেটাই হয়তো 7 দিল। তাই এইভাবে বলা সম্ভব নয় যে কাট অফ কত হতে পারে বা কি জিনিস। তবে আমি একটা বলছি যেটা, দেখো আমি অনেক দিন থেকে, দীর্ঘদিনের থেকে ডেসক্রিপটিভের ব্যাপারে সচেতন। ডেসক্রিপটিভ আমি নিজে অনেক দিন থেকেই করাচ্ছি, তো এই ব্যাপারে মোটামুটি আমার একটা নলেজ আছে। তো সেই ব্যাপারে বলছি যে কারো এই নাম্বারটা যদি রাখো, মানে এই নাম্বারের আশেপাশে মোটামুটি রাখো, তাহলে সে মেনের কাছে থাকবে, মানে মেন ক্র্যাক করতে পারো। সেটা হচ্ছে জিকে তে 25, অর্থাৎ 50% মার্কস তোমাকে পেতে হবে। ম্যাথ রিজনিং এ 40, মানে সহজে পাওয়া যাবে এই জায়গাটা। এবার ব্যাপারটা হচ্ছে যে যাদের ম্যাথ রিজনিং এ উইক আছো, ঠিক আছে, এই জায়গাতে হয়তো কারো হবে না, ভাবছো যে হয়তো এই জায়গাতে 30 বা 35 হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, তাহলে তোমাকে জিকে তে 30 বা 35 টেনে নিতে হবে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, এখান থেকে তুমি যদি নাও তাহলে এখান থেকে তোমাকে দিতে হবে। আর বেঙ্গলির ক্ষেত্রে সহজে তুমি 30 নম্বর পেতে পারো, আর ইংরেজির ক্ষেত্রে অনেকেরই অসুবিধা হয়, তবুও 20-25 পাওয়া যায়। এবার যারা বলছে যে না আমাদের ইংরেজি অতটাও ভালো না, হয়তো ইংরেজিতে 20 পাবো, তাদের ক্ষেত্রে এই 5 নাম্বারটা কি করতে হবে, ম্যাথ রিজনিং বা জিকে ওই সব জায়গা থেকে টানতে হবে। তো তুমি এই নাম্বারটা মেনে যদি চলো, 25, 40, 30, 35, তাহলে দেখো 25, 25, 50, আর 30 হচ্ছে 80, আর 40 হচ্ছে 120। তো মেনের ক্ষেত্রে 200 নম্বরের মধ্যে 120 নম্বর এনাফ। একজন ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ইউবি ক্যান্ডিডেট ক্ষেত্রে 120 নম্বর এনাফ, মানে যথেষ্ট এই নাম্বারটা। এবারে ওই যে বললাম তোমাকে, তবুও নাম্বার হয়তো তুমি যে ভাবছো পরীক্ষা দিয়ে সে 120 হয়ে হবে,
সে হয়তো দেখা গেল যে যা প্রেডিক্ট করছো বা যেটা এক্সপেক্ট করছো তার থেকে আরো বেশি তুমি পেয়ে যাচ্ছ, এটা হতেই পারে। তবে 120 আর ইন্টারভিউ এর ক্ষেত্রে 18 বা 20, মানে সব সময় যেটা থাকে যে 140 নাম্বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কস। এই জায়গাটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কস, যে 140 নাম্বার মোটামুটি। এবার ওই যে জানি জানি হয়তো, তবু অনেকে বলবে তুই সব জানতা গামছাওয়ালা, তবু কিছু বলবো না, মোটামুটি যারা মানো বা যারা বুঝতে পারছো ব্যাপারটা, তাদের ক্ষেত্রে বলছি যে টোটাল মানে 230-এর মধ্যে, যেটা বললাম 230-এর মধ্যে 140, এই নাম্বারটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কস। এবং রিটেনের ক্ষেত্রে তুমি 120 এরকম পেতে হবে, একটা এরকম টার্গেট আপাতত রাখো। সবশেষে একবার কোর্সের ব্যাপারে বলে দিই। দেখো যে এটা শুধুমাত্র যারা জানো, মানে যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রকৃতপক্ষে বুঝতে পারছো না তাদের জন্যই। যে লাইভ ক্লাস যেটা হয় সেটা রেকর্ডিং, এই রেকর্ডিংও থাকে, পিডিএফ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। আর যেটা গুগল মিটে লাইভ ক্লাস হবে, রুটিনটা দেখে দাও যে সোমবারের দিনকে ইংলিশ, মঙ্গলবারের দিনকে গণিত, বুধবারের দিনকে জেনারেল স্টাডি, টাইমগুলো লেখা আছে, শুক্রবার দিনকে বাংলা ট্রান্সলেশন, শনিবার দিনকে জেনারেল স্টাডিজ, রিজনিং, এইগুলো সব কিন্তু লাইভ ক্লাসের কিন্তু রুটিন। এবং এই জায়গাতে তুমি কি কি ফেসিলিটি পাচ্ছ সেটা হচ্ছে, দেখো যে সমস্ত নোটস লাইভে লেখানো হবে এবং পিডিএফ পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। এবং এটার সঙ্গে কলকাতা পুলিশের প্রিলি মেন দুটোই হচ্ছে, এবং সিভিল ডিফেন্স যাদের আছে তাদের ক্ষেত্রে হচ্ছে। এবং স্পেশাল কি কি পাবে তুমি চেক করে নিতে পারো তোমার লেখা, এবং মক টেস্ট দিতে পারো, এবং মক টেস্ট দিয়ে তোমার ভুল ত্রুটিগুলো দেখে নিতে পারো। এই জায়গাতে দেখো যে ডাব্লিউবিপি, কেপিএসআই এর ক্ষেত্রে যারা আমার কাছে রানিং স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে 3,000 টাকা, নতুন স্টুডেন্টের ক্ষেত্রে 4,000 টাকা। অনেকে বলছে কোর্স ফিস বেশি, তাদেরকে বলবো নিতে হবে না, মানে তোমরা যদি বেশি মনে হয় তাহলে নাও নিতে পারো, তোমাদেরকে তো জোর করা হচ্ছে না। তবে এখানে বুঝবে না ঠিক কতটা এখানে এফর্ট বা কতটা লেবার থাকে, এই জায়গাটা ঠিক বুঝতে পারবে না, কারণ কেপিএসআই পর্যন্ত ওয়াল নোটস তুমি যদি আলাদা আলাদা করে যদি সাবজেক্ট নিতে যাও, তোমার শুধু হয়তো দেখা যায় ইংলিশ করতে যাবে, ইংলিশে তোমার 500 থেকে 600 টাকা মাসে নেবে, বেঙ্গলি করতে যাবে 300-400 টাকা মাসে নেবে, জেনারেল স্টাডি করতে যাবে 400-500 টাকা মাসে নেবে। ঠিক আছে, তো এই জায়গাটা ফুল প্যাকেজ তোমার একসঙ্গে হচ্ছে। তো আর একটা জিনিস সেটাই বলছি যে তারা প্রচুর ফোন করছে বা মেসেজ করছো, এরকম করা দরকার নেই। যাদের প্রকৃত নেওয়ার ইচ্ছে আছে তারা মানে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দাও, ঠিক আছে, ঠিক অ্যাডমিশন হয়ে যাবে। সবাইকে এভাবে তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব নয়। দেখো পেমেন্টের অপশন যেটা আছে এখানে দেওয়া আছে, পেমেন্টের অপশনটা এখানে দেওয়া আছে, স্ক্রিনশট করে নিতে পারো। এখানে পেমেন্ট কোড দিয়ে তুমি স্ক্রিনশট পাঠিয়ে নামটা লিখে দিয়ে কোর্সটা লিখে দেবে, তাহলে অ্যাডমিশন হয়ে যাবে। আর ক্লাস শুরু হচ্ছে আগামী কাল থেকে, 8ই ডিসেম্বর বুধবার থেকে জেনারেল স্টাডি দিয়ে ক্লাস শুরু হচ্ছে।